আসসালামু আলাইকুম। আপনি দেখছেন সিবিএন নিউজ। এখন শুনুন আন্তর্জাতিক অঙ্গনের প্রধান সংবাদ শিরোনাম। পাকিস্তান আফগানিস্তান সংঘাত আরও তীব্র, সীমান্তে বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা ট্রাম্পের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের। পারমাণবিক ইস্যুতে ছাড় না দেওয়ায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরোক্ষ হুঁশিয়ারি ট্রাম্পের। উত্তেজনার মধ্যে তেহরান ছাড়ছেন বিদেশিরা। রমজানেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭ ফিলিস্তিনি। আল আকসায় প্রবেশে বাধা, পশ্চিম তীরে পাসপোর্ট সেবা চালু করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুশ ড্রোন হামলায় আহত অন্তত ১০, নতুন এলাকা দখলের দাবি মস্কোর। জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র ঘিরে সীমিত যুদ্ধবিরতিতে সম্মত দুই পক্ষ। বলিভিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০। রানওয়ে থেকে ছিটকে সড়কে উঠে পড়ায় সাময়িকভাবে বন্ধ বিমানবন্দর, চলছে তদন্ত। এতক্ষণ শুনছিলেন সিবিএন নিউজের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের সামরিক হামলায় অন্তত ২৯৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ৮৯টি সেনাচৌকি এবং ১৩৫টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। পাল্টা হামলায় পাকিস্তানের দিকেও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে চলমান অভিযানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের ভূমিকার প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার অপারেশন গাজব লিল হাক নামে আফগানিস্তানের সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে। ইসলামাবাদের দাবি, এই অভিযানে বহু তালেবান সদস্য হতাহত হয়েছে। একই সঙ্গে ধ্বংস করা হয়েছে একাধিক সেনা অবস্থান, ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তালেবান সরকারের যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে ইসলামাবাদ। তিনি আরও জানান, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সর্বদা দেশের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সুরক্ষার সক্ষমতা পাকিস্তানের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে পাকিস্তানকে আরও কঠোর ও শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আফগান সেনাপ্রধান। এদিকে পাকিস্তানের সামরিক নেতৃত্বের ভূমিকাকে প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তান কার্যকর পদক্ষেপ নিচ্ছে। একই সময়ে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইরান। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছে জাতিসংঘ। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পাকিস্তানের আকাশসীমায় সব ধরনের ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। এর ফলে উভয় দেশের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী জনবল, বাজেট, বিমান ও নৌ সক্ষমতার দিক থেকে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে ইসলামাবাদ। তবে প্রচলিত সামরিক শক্তির দিক থেকে কাবুল এখনও সেই মাত্রায় প্রতিযোগিতার অবস্থানে পৌঁছাতে পারেনি। ২০২৬ সালের বৈশ্বিক সামরিক শক্তি সূচকে আফগানিস্তানের অবস্থান ১২১তম, যেখানে পাকিস্তান রয়েছে ১৪তম স্থানে। শক্তিমানের সূচকে পাকিস্তানের স্কোর তুলনামূলকভাবে কম, যা উচ্চতর সামরিক সক্ষমতার ইঙ্গিত বহন করে। অর্থাৎ সামগ্রিক সামরিক কাঠামো, আধুনিকায়ন ও প্রস্তুতির ক্ষেত্রে ইসলামাবাদ কয়েক ধাপ এগিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী জনবল সক্ষমতায়ও দুই দেশের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য প্রায় ৬,৬০,০০০, রিজার্ভ প্রায় ৫.৫ লাখ এবং আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৫ লাখ। বিপরীতে আফগানিস্তানের সক্রিয় সদস্য প্রায় ৭৫,০০০ এবং তাদের কোনো কার্যকর রিজার্ভ বাহিনী নেই। সামরিক বায়সে পৌঁছানো জনসংখ্যার দিক থেকেও পাকিস্তান উল্লেখযোগ্যভাবে এগিয়ে। আকাশ ও স্থল সক্ষমতায় এই ব্যবধান আরও স্পষ্ট। পাকিস্তানের রয়েছে প্রায় ১৪০০ সামরিক বিমান, ৩৩১টি ফাইটার জেট, ২৬৭৭টি ট্যাঙ্ক এবং শত শত আর্টিলারি ও রকেট ব্যবস্থা।
অন্যদিকে আফগানিস্তানের কাছে নেই কোনো ফাইটার জেট, ট্যাঙ্ক বা ভারী আর্টিলারি এবং তাদের বিমান সক্ষমতাও সীমিত। ফলে প্রচলিত যুদ্ধে আকাশ নিয়ন্ত্রণ ও সাঁজোয়া শক্তির ক্ষেত্রে ইসলামাবাদের প্রাধান্য সুস্পষ্ট। এদিকে স্থলবেষ্টিত দেশ হওয়ায় আফগানিস্তানের কোনো নৌবাহিনী নেই। বিপরীতে পাকিস্তানের রয়েছে সাবমেরিন, ফ্রিগেট ও টহল জাহাজসহ ১২০টিরও বেশি নৌ সম্পদ এবং প্রায় ১০৪৬ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা। পাশাপাশি প্রতিরক্ষা বাজেটের ক্ষেত্রেও দুই দেশের মধ্যে বড় ব্যবধান রয়েছে। আফগানিস্তানের প্রায় $১৪৫ মিলিয়ন বিপরীতে পাকিস্তানের সামরিক ব্যয় $৯ বিলিয়নেরও বেশি। ইরান ইস্যুতে চলমান আলোচনার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক শক্তি ব্যবহার করতে না চাইলেও প্রয়োজনে তা প্রয়োগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের পর ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কা আরও জোরালো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীন, ভারত, কানাডা সহ একাধিক দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশনা দিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে অপ্রয়োজনীয় সরকারি কর্মীদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে। জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চললেও গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি সত্ত্বেও এখনও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে পারেনি দুই পক্ষ। তেহরান প্রয়োজনীয় ছাড় দিতে অনাগ্রহ দেখানোয় অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবির আলোকে ইরান এখনও তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে সম্মত হয়নি। তিনি আরও বলেন, সামরিক শক্তি ব্যবহার তার প্রথম পছন্দ নয়, তবে পরিস্থিতি বিশেষে তা প্রয়োগ করতেই হতে পারে। ট্রাম্প বলেন, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনার অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট নই। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং তার সমতুল্য কেউ নেই। আমরা এটি ব্যবহার করতে চাই না, তবে কিছু পরিস্থিতিতে এর প্রয়োজন হতে পারে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তেহরানে অবস্থিত দূতাবাস থেকে নিজেদের কর্মী প্রত্যাহার করেছে যুক্তরাজ্য এবং ইসরায়েল সফরের ক্ষেত্রে কঠোর সতর্কতা জারি করেছে। চীন, ভারত ও কানাডা সহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে। একই ধরনের সতর্কতা জোরদার করেছে জার্মানি ও ফ্রান্স। এমনকি ইসরায়েল থেকে জরুরি নয় এমন সরকারি কর্মীদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ইসরায়েল সফরের সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এই বৈঠকের আলোচনায় অগ্রাধিকার পাবে। একই সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানকেই প্রাধান্য দিচ্ছে, তবে ভবিষ্যৎ পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে ইরানের পদক্ষেপের ওপর। সম্প্রতি মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও আধুনিক যুদ্ধবিমান। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে ইসরায়েল উপকূলের নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক অগ্রগতি না হলে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেহরির সময় সমবেত গাজাবাসীর ওপর সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একদিনে উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলের অভিযানে অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রমজানের দ্বিতীয় শুক্রবারেও অধিকৃত পশ্চিম তীরে সেনা মোতায়েন জোরদার করেছে তেল আবিব। আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি থেকে বঞ্চিত হয়েছেন বহু মুসল্লি। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরে সরাসরি পাসপোর্ট সেবা চালু করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় সেহরির সময় বেসামরিক সমাবেশ লক্ষ্য করে হামলা চালানো হয়, এতে কয়েকজন নিহত হন। একই দিনে মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের প্রবেশপথের একটি সড়কে পুলিশ চেকপোস্টে হামলায় একাধিক পুলিশ সদস্য হতাহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি চুক্তির আওতাভুক্ত এলাকাতেও অভিযান পরিচালনা করেছে নেতানিয়াহুর বাহিনী। রমজানের দ্বিতীয় শুক্রবার উপলক্ষে অধিকৃত পশ্চিম তীরে বড় আকারে সেনা মোতায়েন করেছে ইসরায়েলি সেনাবাহিনী এবং জেরুজালেমমুখী চেকপয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আল আকসা মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে ভোরের আগেই কালান্দিয়া সামরিক চেকপোস্টে জড়ো হন হাজারো ফিলিস্তিনি, তবে নির্ধারিত শর্ত পূরণ না করার অভিযোগে বহু মুসল্লিকে প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। স্থানীয় এক ফিলিস্তিনি নাগরিক জানান, আগে পরিচয়পত্র দেখিয়েই কোনো বাধা ছাড়াই নামাজ আদায় করা যেত,
কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিধিনিষেধ আরোপের ফলে আল আকসায় মুসল্লির সংখ্যা সীমিত করে দেওয়া হয়েছে। পশ্চিম তীর থেকে নির্দিষ্ট সংখ্যক মুসল্লিকেই এখন প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে দখলকৃত পশ্চিম তীরে সরাসরি পাসপোর্ট সেবা চালু করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, প্রবাসী মার্কিন নাগরিকদের কাছে পৌঁছানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পশ্চিম তীরের কোনো বসতিতে এ ধরনের সেবা চালুর এটি প্রথম ঘটনা। দূতাবাস আরও জানায়, একই ধরনের সেবা রামাল্লা, বেতার ইলিত বসতি এবং ইসরায়েলের হাইফা শহরেও প্রদান করা হবে। অন্যদিকে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, ফেব্রুয়ারি মাসে গাজামুখী অর্ধেকেরও বেশি মানবিক সহায়তায় প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর ফলে গাজায় খাদ্য সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। মিশর করিডোর দিয়ে প্রবেশের চেষ্টা করা অন্তত 2/3 ত্রাণবাহী ট্রাক ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। গাজায় ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। এদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত 10 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে শপিং মলসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা। পাশাপাশি দক্ষিণ পূর্ব ইউক্রেনের আরও একটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলমান হামলার মধ্যেই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সীমিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মস্কো ও কিয়েভ। অন্যদিকে ইউক্রেন সফরকালে ঘানার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়ে তাদের অন্তত 55 জন নাগরিক নিহত হয়েছেন। দফায় দফায় আলোচনা চললেও থামছে না রাশিয়া ইউক্রেন সংঘাত। শুক্রবার ইউক্রেনের একাধিক অঞ্চলে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নরের তথ্য অনুযায়ী অন্তত 31টি বসতিতে 720টিরও বেশি হামলা হয়েছে। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ধ্বংস হয়েছে বহুতল ভবন, শপিং মলসহ বিভিন্ন ব্যক্তিগত ও বাণিজ্যিক স্থাপনা। দক্ষিণ পূর্বাঞ্চলের বিলিয়াকিভকা নামের একটি বসতি নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি কিয়েভ। হামলা ও পাল্টা উত্তেজনার মধ্যেই জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকায় সীমিত সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ব্যাকআপ বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার এবং নিরাপত্তা ঝুঁকি কমাতেই এই সমঝোতা হয়েছে। এর আগে বিদ্যুৎ কেন্দ্র ঘিরে এমন কয়েকটি অস্থায়ী সমঝোতায় মধ্যস্থতা করেছে সংস্থাটি। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নিয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার অন্তত 55 জন নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেটো আবলাকুয়া। কিয়েভ সফরকালে তিনি জানান, ডার্ক ওয়েবের মাধ্যমে পরিচালিত অবৈধ নিয়োগচক্র শনাক্ত ও ভেঙে দিতে কাজ করছে তার সরকার। একই সঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আটক 2 ঘানার নাগরিককে মুক্তির অনুরোধও জানানো হয়েছে। বলিভিয়ার এল আল্টো শহরে একটি সামরিক বিমান দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 30 জনের বেশি। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানটি পাশের ব্যস্ত সড়কে উঠে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এতে এলাকা জুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ ঘোষণা করে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। রাজধানী লাপাজের নিকটবর্তী এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বলিভিয়ান এয়ারফোর্সের একটি হারকিউলিস সামরিক কার্গো বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সান্তাক্রুজ থেকে উড্ডয়ন করা বিমানটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে রানওয়ে অতিক্রম করে পাশের সড়কে উঠে যায় এবং কয়েকটি যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হতাহত হন বহু মানুষ। জানা গেছে বিমানটি নতুন ছাপানো ব্যাংক নোট বহন করছিল। দুর্ঘটনার পর সড়কে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ কাগজে অর্থ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অনেকেই সড়কে পড়ে থাকা নোট সংগ্রহের চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ও কাঁদনে গ্যাস ব্যবহার করে। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমানটি তাদের বহরের অন্তর্ভুক্ত নয়। ঘটনার পর এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।